আজকে আমরা পরবর্তী যে প্রবলেমটা সেটা থেকে শুরু করব। এখানে যেটা বলা হয়েছে যে two solid steel shafts shown in figure A are coupled together using mixed gears. এখানে সিডি এবং AEF বি দুটা গিয়ার, সি এবং বি পয়েন্টে দুটা গিয়ার ম্যাচ দিয়ে কানেক্টেড। Determine the angle of twist of point A of shaft AB when torque T is equal to 45 Newton is applied. shear মান দেয়া আছে। AB is free to rotate উইদিন বিয়ারিং সি এন্ড এফ। ই এবং এফ বিয়ারিং এর মধ্যে আমার আম, এটা ফ্রিতে রোটেট করতে পারবে। এর মানে এখানে ফাঁকা আছে, এখানে আমার এটা এখানে ফ্রিলি রোটেট করতে পারবে, এখানে ফ্রিলি রোটেট করতে পারবে। যেহেতু এখানে ফ্রিলি রোটেট করতে পারবে, এখানে কোনো এই কোনো টরশন সে মানে কোনো এখানে সাপোর্ট টরশন अगेंस्ट কোনো সাপোর্ট দিবে না। তো এখানে কোনো টরশন কাজ করবে না। এখানে আমাদের এটা একটা ফাঁকার মতো, ফাঁকাটা দিয়ে আমাদের রডটা অ্যাজ ইট ইজ ঘুরবে। তো এখানে কোনো ঝামেলা নেই। এখানে এটা বলা হয়েছে এবং ডি পয়েন্টে এটা একটা রিজিড একটা দেয়ালের সাথে আটকানো। ডি পয়েন্টটা এখানে ফিক্স। তো ডি পয়েন্টে যেহেতু ফিক্স সাপোর্টের মতো কাজ করতো, তাহলে ডি পয়েন্টটা এটা একটা এখানে একটা এই রিঅ্যাকশন একটা টর্ক বা একটা মুভমেন্ট কাজ করবে সেটা বুঝতে পারছি। বলা হয়েছে যে শাফট প্রত্যেকটা ডায়ামিটার হচ্ছে 20 মিলিমিটার, প্রত্যেকটা শাফটের ডায়ামিটার হচ্ছে 20 মিলিমিটার। তো এখানে এই টর্কটার জন্য আমাদের এ পয়েন্টের অ্যাঙ্গেল অফ টুইস্টটা বের করতে হবে। এখানে যেটা একটু বুঝতে পারছি, এখানে দেখো যেটা আমাদের গিয়ার এই পয়েন্টটাতে কানেক্টেড। তো যেটা হবে যদি একটা গিয়ার ঘুরে আরেকটা গিয়ারও ঘুরে যাবে, তাহলে ঘুরে গেলে আমাদের শ্যাফটটাও ঘুরে যাবে। তো গিয়ার দিয়ে কানেক্টেড থাকার কারণেই আমাদের এই শ্যাফটার একটা পয়েন্টের মুভমেন্ট হবে। আবার এই টরশনটার জন্য এই পয়েন্টে যেহেতু একটা টরশন কাজ করছে, তার জন্য এই পয়েন্টের একটা মুভমেন্ট হবে। বলতেছি যে এখানে যদি উপরের গিয়ারটা ঘুরে তাহলে নিচের গিয়ারটাও ঘুরবে। নিচের গিয়ারটা ঘুরলে এখানে ধরো এই পয়েন্টটা প্রথমে দিকে ছিল, এই পয়েন্টটা মুভ করবে, মুভ করে সরে যাবে। আবার এই পয়েন্টে একটা টর্ক কাজ করতেছে, সেইটার জন্য এটার একটা মুভমেন্ট হবে। তো যখন আমাকে এখানে বলা হয়েছে যে এই পয়েন্টের অ্যাঙ্গেল অফ টুইস্ট বের করো, একবার আমাকে চিন্তা করতে হবে এই গিয়ার শ্যাফটটা মুভমেন্টের জন্য কতটুকু টুইস্ট হয়, আরেকটা হচ্ছে এই অ্যাপ্লাইড টর্কের জন্য এই পয়েন্টের কতটুকু মুভমেন্ট হয়। তো আমাকে এখানে দুটো জিনিস এই পার্টিকুলার ম্যাথমেটিক্যাল প্রবলেমটার জন্য আমাকে বের করতে হবে। আমি এখানে সলভ করার জন্য এই দুইটার ফ্রি বডি ডায়াগ্রাম একে সলভ করতেছি। তো প্রথমে নিচের পার্টটা যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, কি হবে খেয়াল করে। এখানে ই এবং এফ এখানে টরশনের আগেন্স্টে কোনো বাধা দিচ্ছে না। তো এখানে এটা নরমাল ধরো ভার্টিক্যাল এবং হরাইজন্টাল দিকে বিয়ারিং সাপোর্ট হিসেবে কাজ করতেছে, রিঅ্যাকশন করতেছে। এটা আমাদের এখানে কোনো কাজে আসবে না, আমরা এখানে শুধুমাত্র টরশন নিয়ে ডিল করতেছি পার্টিকুলার। তো এটা আমি শুধুমাত্র দেখালাম যে এখানে কিছু রিঅ্যাকশন কাজ করতে পারে বিয়ারিং, এগুলো আমাদের এই পার্টিকুলার ম্যাথে চিন্তাই করতে হবে না। এখানে সেটা হচ্ছে যখন আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকতেছি, আমরা শুধুমাত্র এই নিচের পার্টটা নিয়ে যখন চিন্তা করতেছি, দেখো এদিকে যদি একটা টর্ক টি কাজ করে, যখন আমি ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকবো এই নিচের পার্টটা শুধু, তখন ব্যালেন্স করতে হলে বি প্রান্তে রিঅ্যাকশন আকারে একটা টর্ক একটা এই মোমেন্টের সমান এবং উল্টো দিকে একটা মোমেন্ট কাজ করবে। এদিকে 45 কাজ করলে এদিকে 45 কাজ করবে। তো আমি যদি এখানে চিন্তা করি এই 45 টর্কটা কিভাবে তৈরি হবে। মোমেন্ট মানে কি ফোর্স ইনটু ডিসটেন্স। এইখানে একটা ফোর্স যদি কাজ করে এই ডিস্টেন্সে, সেটা আমাদের এই 45 মোমেন্টটা দিবে। তো আমি যদি এখানে
চিন্তা করি যে টর্ক ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু এক্স। এখানে টর্কটার মান হচ্ছে 45, মোমেন্ট ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিস্টেন্স, এই হচ্ছে ফোর্স। আর ডিস্টেন্সটা হচ্ছে বি পয়েন্ট থেকে ফোর্সটার ডিস্টেন্সটা কি, বি পয়েন্ট থেকে এই ফোর্সটার ডিস্টেন্সটা হচ্ছে এই সার্কেলটার রেডিয়াস। বি পয়েন্ট থেকে ফোর্সটার ডিস্টেন্স হচ্ছে এই সার্কেলটার রেডিয়াস। তো এখানে বলা আছে যে প্রত্যেকটা ডায়ামিটার, সরি এটা না, এখানে এই ছবিতে দেয়া আছে যে গিয়ার ম্যাশটার ডায়ামিটার হচ্ছে 150 মিলিমিটার। 150 মিলিমিটার যদি ডায়ামিটার হয় তাহলে এতটুকু হচ্ছে কত, 75 মিলিমিটার। 45, 45 কি ইউনিটে আছে, 45 নিউটন মিটার ইউনিটে আছে। নিউটন মিটার থেকে যদি আমি নিউটন মিলিমিটারে নিয়ে যেতে চাইতাম তাহলে আমাকে 10⁻³ দিয়ে গুণ দিতে হতো, তাহলে এখন এটা নিউটন মিলিমিটারে চলে গেল। এত সমান সমান ফোর্স ইন্টু এক্স এর মান কত, 75 মিলিমিটার। তাহলে এখান থেকে আমাদের কতটুকু ফোর্স লাগে সেটা বের হয়ে যেত। ফ্রি বডি ডায়াগ্রামটা এঁকে যে পাইলাম যেখানে 300 নিউটন ফোর্সটা লাগতো। এফ ইজ ইকুয়াল টু করে 300 নিউটনটা পাইলাম। তো এখন যদি উপরেরটার ফ্রি বডি ডায়াগ্রাম চিন্তা করি, এইখানে যদি এফ এই ফোর্সটা কাজ করে তাহলে আমি যখন উপরে ফ্রি বডিটা আঁকবো তখন এদিকে উল্টো দিকে আমাকে এফটা চিন্তা করতে হবে। এদিকে উল্টো দিকে আমাদের এফটা চিন্তা করতে হবে। তাহলে এখান থেকে সেন্টার থেকে এই ফোর্সটার একটা দূরত্ব আছে, সেন্টার থেকে এই ফোর্সটার একটা দূরত্ব আছে। এই দূরত্বটা হচ্ছে কত, এখানে দেখো এই দূরত্বটার কারণে এই এই ফোর্সটা আমাদের এই গিয়ার মেশটাকে এদিকে একটা টর্ক দিবে। এই টর্কটার মান কত হবে, এই ফোর্সটা আর ফোর্সটার সেন্টার থেকে দূরত্ব, ফোর্স ইন্টু ডিস্টেন্স। এইখানে যেটা হবে আমাদের ফোর্সটার মান জানি, ফোর্সটা ইন্টু ডিস্টেন্সটা সমান সমান এখানে যে টর্কটাকে ধরান বললাম টিসি বললাম, নামকরণ করলাম। এখানে ফোর্সটার মান হচ্ছিল কত, 300 নিউটন ছিল। ডিস্টেন্সটা হচ্ছে এখানে কত, এই যে এই গিয়ার ম্যাশটার ডায়ামিটার হচ্ছে 75 মিলিমিটার। তাহলে সেন্টার থেকে এই দূরত্বটা হচ্ছে কত, 75-এর অর্ধেক। ঠিক আছে, 25/2, এটা সমান সমান এই পয়েন্ট টর্কটা। ঠিক আছে, এইখানে যে টর্কটা কাজ করবে, এখানে যে টর্কটা কাজ করতে হবে, এইখানে যে সাপোর্টটা আছে এই টর্কটার সমান এবং উল্টো দিকে এখানে একই পরিমাণ টর্ক কাজ করতে হবে। তবে সেই লজিক থেকে এখানে পেলাম, দেখো টি ডি এক্স সমান সমান ফোর্স ইন্টু ডিস্টেন্স করে এইটা পাইলাম আমাদের ডি পয়েন্টে, এখানে এই টর্কটা কাজ করবে যেটা মান হবে 22.5 নিউটন, ক্যালকুলেট করে পাইলাম। তাহলে এটা আমরা পেয়ে গেছি। তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে এখানে কত টর্ক কাজ করতেছে, এখানে কত টর্ক কাজ করতেছে এটা পেয়ে গেছি। এখন তাহলে ডিসি সেগমেন্টে এখানে টর্ক কাজ করতেছে কত, 22.5। তো এই টর্কের জন্য সি পয়েন্টের যে মুভমেন্টটা হবে সেটার ফর্মুলা কত, এখানে টর্ক কাজ করতেছে 22.5, এটা কারণে সি পয়েন্টের যে অ্যাঙ্গেল অফ টুইস্ট হবে সেটার ফর্মুলা হচ্ছে পাইসি হচ্ছে টিএল বাই আইপি ইন্টু জি। ফর্মুলাটা কত কাছে ডিরাইভ করেছিলাম, টর্ক লেন্থ ডিভাইডেড বাই পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া ইন্টু শিয়ার মডুলাস অফ রিজিডিটি। তাহলে এখন আমরা নিচের যে সিডি শ্যাফটটা নিয়ে কাজ করতেছি, সিডি শ্যাফটটার লেন্থ হচ্ছে 1.5 মিটার। তাহলে এখানে টর্কের মান হচ্ছে 22.5, লেন্থ হচ্ছে 1.5 মিটার, আইপি হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, ডায়ামিটার আমরা জানি সেখান থেকে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করছি, আর জি এর মান দেয়া আছে, এখান থেকে পাইলাম যে সি পয়েন্টের রোটেশন হচ্ছে এত, সি পয়েন্টটা এখানে এই টর্কের কারণে এত মুভ করে যাবে, কত 0.0269 রোটেট করবে। আচ্ছা, আবার
এই ছবি থেকে দেখা যাচ্ছে, দেখো সি আর বি গিয়ার ম্যাশ দুইটা কানেক্টেড, সি এবং বি গিয়ার ম্যাশ দুইটা কানেক্টেড, এইটা আর এটা কানেক্টেড আছে, এটা ধরো সি পয়েন্টার। তো ইনিশিয়ালি ধরো সি পয়েন্টার ছিল এখানে, আমি একটা উদাহরণ দিচ্ছি। তো যখন টর্কটা কাজ করতেছে, টর্কটার কারণে সি, এটা তো ঘুরতেছে, এই একটা সার্কেল, এটা যখন ঘুরবে সি পয়েন্টটা ঘুরে ধরো এখানে চলে আসলো, তো একটা রোটেশন হয়েছে কেন্দ্রে, সেটা ধরো থিটা কোণ উৎপন্ন করতেছে, এটা হচ্ছে থিটা সি। এটা ফাই সি, এটা একটু আগে আমরা বের করলাম যে কেন্দ্রে কতটুকু কোণ উৎপন্ন করছে, সেই অ্যাঙ্গেল অফ টুইস্টটা বের করলাম যে সিটা কতটুকু সরে আসছে। এখন দেখো এই যেহেতু দুইটা গিয়ার ম্যাশ কানেক্টেড, এই পয়েন্টটা যতটুকু সরে যাবে, এখানে যে পয়েন্ট, এই পয়েন্টটা ঠিক ততটুকু সরে যাবে, যেহেতু দুইটা গিয়ার ম্যাশ একটার সাথে আরেকটা কানেক্টেড, যেহেতু দুইটা গিয়ার ম্যাশ একটার সাথে আরেকটা কানেক্টেড, এই পয়েন্টটা এখান থেকে এখানে যতটুকু সরে যাবে, এটার সাথে লেগে থাকার কারণে এটাও এখান থেকে ঠিক ততটুকু সরে যাবে, নিচেরও বি পয়েন্টটা ঠিক ততটুকু দূরত্ব সরে যাবে। যখন উপরের গিয়ারটা ঘুরতেছে, উপরের গিয়ারটা যখন সি পয়েন্ট থেকে সি প্রাইম পয়েন্টের দিকে মুভ করতেছে, নিচের গিয়ারটাও বি থেকে বি প্রাইম পয়েন্টে মুভ করবে এবং কেন্দ্রে ধরো ফাইভ বি কোণ উৎপন্ন করতেছে। তো এই যে মুভমেন্টটা আর এই মুভমেন্টটা সেম, এখানে সি থেকে সি প্রাইম এই আর্কটা, আর নিচের বি থেকে বি প্রাইম এই আর্কটার মানটা সেম হতে হবে। তো কি হচ্ছে সি সি প্রাইম মানে কি, আমরা জানি কি চাপ সমান সমান রেডিয়াস ইনটু কোণ এস ইনটু আর থিটা। এইখানে রেডিয়াসটা হচ্ছে এই ছোট সার্কেলটার রেডিয়াস, এই সি সার্কেলটার রেডিয়াস হচ্ছে কত, 75/2, ইনটু কোণ উৎপন্ন হচ্ছে কেন্দ্রে কত ফাই সি, আর নিচেরটার হচ্ছে রেডিয়াস হচ্ছে কত 75 মিলিমিটার, ইনটু পাই বি। ফাই সি এর মান একটু আগে আমরা বের করলাম যে সিটা কতটুকু মুভ করে যায়, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের বি পয়েন্টটা কতটুকু মুভ করে যাবে, এখান থেকে আমরা পুরো পেয়ে যাবো আমাদের বি পয়েন্টটা কতটুকু মুভ করতেছে। তাহলে আমরা পেয়ে গেলাম যে যখন সি পয়েন্টে গিয়ার ম্যাশটা মুভ করার জন্য আমাদের পি পয়েন্টে গিয়ার ম্যাশটা কতটুকু মুভ করবে। আবার যেটা এই ছবিতে প্রথম দিকেই বলেছিলাম যে এখানে এ পয়েন্টেও তো একটা টর্ক কাজ করতেছে, এখানেও তো একটা টর্ক কাজ করতেছে এই এই সেগমেন্টে, এটার কারণেও তো এই পয়েন্টের একটা মুভমেন্ট হবে। তো এখানে এই টর্কটার জন্য এই পয়েন্টের কতটুকু মুভমেন্ট হচ্ছে, টর্কটার জন্য এই পয়েন্টের মুভমেন্টের ফর্মুলা হচ্ছে টিএল বাই আইপি ইন্টু জি। এই ফর্মুলাটা ইউজ করে আমরা টর্ক বসালাম, লেন্থ বসালাম, কিছু করে পেলাম এতটুকু মুভমেন্ট। তাহলে এ পয়েন্টের টোটাল মুভমেন্ট হচ্ছে কি দুইটার সামেশন। এই ম্যাথটা নিয়ে কি কারো কোনো কোয়েরি আছে? স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট মেম্বার, স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট মেম্বার টর্কের জন্য, যে এখানে স্ট্যাটিক্স এর ল দিয়ে আমাদের মোমেন্টের ভ্যালুটা বের করবে। এখানে বোথ সাইড ফিক্সড একটা শ্যাফটের মধ্যে দেখা যাচ্ছে, ধরো দুইটা ইকুইপমেন্টের মাঝখানে সেটা ফিক্স, দুটো দেয়ালের মাঝখানে ফিক্স, এখানে একটা টর্ক টি অ্যাপ্লাই করছি, তাহলে এখানে একটা সাপোর্ট একটা রিঅ্যাকশন আসবে, যে কোনো দিকে আসতে পারে। ধরো আমি এটাকে বললাম, ধরো এই রিঅ্যাকশনটাকে বললাম টি এ, এই রিঅ্যাকশনটাকে বললাম ধরো টি। আর যদি এখানে সামেশন অফ এম এক্স ইজ ইকুয়াল টু 0 করি, সূত্রটা কি আসবে, টি এম প্লাস টি বি, যে কোনো দিকে যদি ধরি এবং ধরো এদিকে ঘড়ি কাঁটার দিকটা পজিটিভ ধরলাম, তাহলে আসবে টি এ প্লাস টি বি মাইনাস টি সমান সমান 0, এরকম একটা ইকুয়েশন।
তো দেখো এখানে টি এর মানটা জানি, ধরো 20 কিলো নিউটন মিটার এটা জানি। তাহলে এই প্রশ্নটা দিয়ে কিন্তু এখানে রিয়াকশন গুলো বের করা যাচ্ছে না। এখানে যেহেতু দুটো রিয়াকশন, এখানে টি এবং টিবি সামেশন অফ mx ইজ ইকুয়াল টু 0, এই ইকুয়েশনটা দিয়ে বের করা যাচ্ছে না। তো এখানে টোটাল টর্ক কত কাজ করছে সেটা বের করা যাচ্ছে না এই ইকুয়েশনটা দিয়ে। এর আগের প্রবলেম গুলোতে যদি একটা সাইড শুধুমাত্র ফিক্স থাকে তাহলে ওইখানে রিয়াকশনটা বের করা যায়। এই টাইপের প্রবলেম সলভ করার জন্য আমাদের জিওমেট্রি বা কম্প্যাটিবিলিটিটা ইউজ করতে হবে, ঠিক আগের মতোই যেভাবে বিমের ডিফ্লেকশনের সময় সূত্রটা দেখেছিলাম। কম্প্যাটিবিলিটি বা ডিফ্লেকশনের ক্রাইটেরিয়াটা ইউজ করতে হবে। এইখানে আমরা যে কতটুকু অ্যাঙ্গেল অফ টুইস্ট হইতে পারে বা আমাদের কম্প্যাটিবিলিটিটা সেই সাপোর্ট কন্ডিশন গুলোকে দেখে, ম্যাটেরিয়ালটা কি কন্ডিশনে আছে সেটা জেনে তারপরে আমরা টি এবং টিবি এর মানটা বের করব। তো প্রথম কাজই এই টাইপের প্রবলেম সলভ করার জন্য হয় যে থ্রি বডি ডায়াগ্রামটা এঁকে এই টাইপের একটা ইকুয়েশন তৈরি করা, এই টাইপের একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন তৈরি করব। এরপরে কম্প্যাটিবিলিটি কন্ডিশনটা খেয়াল করব যে ডিফ্লেকশন কি হচ্ছে, কি টাইপ হচ্ছে সেটা। তারপরে হচ্ছে টর্ক টুইস্টের যে রিলেশনশিপটা, ফাই সমান সমান টি এল ডিভাইডেড বাই আইপি ইনটু জি, এই ফর্মুলা দিয়ে ইউজ করে আমরা অ্যাঙ্গেল অফ টুইস্টের মান বা টর্কের মান যেটা দরকার সেটা বের করব। এই পার্টিকুলার প্রবলেমে এ প্রান্তে এবং বি প্রান্তে আমাদের যে শ্যাফটটা আছে সেই শ্যাফটটা কানেক্টেড, এবং সি এবং বি পয়েন্টে দুটো টর্ক কাজ করছে 800 এবং 500 নিউটন মিটার। তো এখানে যেটা হবে, রিয়াকশন আকারে দুটো টর্ক আসবে। আমি আপাতত একই দিক ধরতেছি, দুটোকে টি এ টিবি একই দিকে ধরতেছি, ঠিক আছে? টি এ টিবি দুটোকে একই দিকে ধরতেছি। তো আমি যদি এটাকে চাইলে লাইন ডায়াগ্রাম আকারে চিন্তা করে নিতে পারি, আমাদের সুবিধা হয়, এটাতে পরেও আঁকতে পারি। প্রথম দিকে আমি সাম ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা বের করতে চাচ্ছি। সামেশন অফ mx ইজ ইকুয়াল টু 0, ধরে নিলাম এই যে এই দিকটা যেটা সেটা পজিটিভ, ঠিক আছে? বা আমাদের 800 নিউটন মিটারের যে দিকটা সেটা পজিটিভ, যে কোনো একটাকে আমার পজিটিভ ধরে আগাইতে হবে। তো আমি এই পার্টিকুলার প্রবলেমে ঘড়ি কাঁটার উল্টো দিকটাকে পজিটিভ ধরছি, মানে 800 নিউটন মিটারের দিকটাকে পজিটিভ ধরছি। তাহলে যেটা হবে দেখো, টিবিটা তাহলে হবে মাইনাস, 800টা হবে পজিটিভ, 500টা হবে মাইনাস, থ্রিটা হবে মাইনাস। তাহলে এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি আমি এই রূপে নিয়ে আসতে পারি, বা এটা যদি যদি এই ফিগারটা দরকার নাই এইভাবে চিন্তা করতে পারি। এইটা থেকে আমি চাইলাম যে এখন একটা এই টাইপের লাইন ডায়াগ্রাম। আমরা অলরেডি ডিসকাস করেছি যে কি করতে হয়, রাইট হ্যান্ড স্ক্রু রুলটা ব্যবহার করতে হয়। রাইট হ্যান্ড স্ক্রু রুল মানে কি, ডান হাতের চারটা আঙ্গুলকে যেদিকে অ্যারোটা আছে সেই বরাবর রাখতে হয়। তাহলে বৃদ্ধাঙ্গুলটা যেই দিকে থাকে, বৃদ্ধাঙ্গুলটা যেই দিকে থাকে ওই বরাবর আমার অ্যারোটা চলে আসবে। তাহলে আমাদের টিভির জন্য অ্যারোটা কাজ করবে এই পাশে। একটা দাঁড় করালে বাকিগুলো ইজি। তো টিভির উল্টো দিকে হচ্ছে 800 কাজ করতেছে অ্যারোটা, তাহলে উল্টো দিকে দেখালাম, 500টা এটার দিকে কাজ করছে আর 300 মাইনাস টিভিটা এটার দিকে কাজ করছে। এখন এটাকে এখন আমি সলভ করব। আমরা কি করলাম, এটাকে আইদার সেকশন মেথডে সলভ করতে পারি অথবা অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম, এই টর্ক ডায়াগ্রামটা প্রয়োগ করতে পারি। আমি যদি অ্যাক্সিয়াল মানে সেকশন কেটে কেটে চিন্তা করি তাহলে কি হয়, ধরো এইখানে সেকশনটা কাটতেছি, তাহলে যদি এটাকে আমি যদি নামকরণ করি, এটা হচ্ছে বি পয়েন্টটা, এটা হচ্ছে এ পয়েন্টটা, এটা হচ্ছে সি, এটা হচ্ছে টি পয়েন্টটা। শুধু একটু দেখে নেই এটাই কিনা। হ্যাঁ, এটাই। যেটা হচ্ছে আমি যদি এখানে কাটি, পিসি এর মাঝখানে টর্কটা কি কাজ করবে, এখানে যদি টিবি কাজ করে তো বিসি এর মাঝখানে যে কোনো জায়গায় কাটলেও আমরা টিবি টর্কই পাবো।
ঠিক আছে, বিসি এর মাঝখানে টিবি টর্কটা কাজ করতেছে। তো টিবিটা আমাদের সাইন কনভেনশন অনুযায়ী যেটা এরকম দেখা যাচ্ছে, তাহলে সেটা হবে মাইনাস, টর্কটা মাইনাস, তাহলে এখানে মাইনাস টিবি টর্ক কাজ করতেছে। এইভাবে আমি চাইলে সেকশন কেটে কেটে বের করতে পারি, অথবা চাইলে একবারে এই টর্ক ডায়াগ্রামটা ড্র করতে পারি, একবারে টর্ক ডায়াগ্রামটা ড্র করতে পারি। কি হবে টর্ক ডায়াগ্রামটা ড্র করলে দেখি। ধরো বরাবর আমরা লাইনটা চিন্তা করলাম, টিবিটা হচ্ছে নিচের দিকে যাচ্ছে, নামলো, এই আসলো টিবি। এখন টিবির মান 800 থেকে বড় না ছোট সেটা কিন্তু আমরা জানি না। টিবির মান 800 থেকে বড় না ছোট এই ফিগারটা থেকে বোঝার কোনো উপায় নাই, টিবির মান জানি না। ইনিশিয়ালি আমি মানে এভাবে একটা জিনিস চিন্তা করলাম যে এটা চেঞ্জ হইতে পারে, সমস্যা নেই, এটা অঙ্কে ঠিক করে ফেলবো, সমস্যা আমি যদি এখন ধরে নেই 800 এর মানটা টিবি থেকে বড়, ঠিক আছে, তাহলে ধরো এখানে টিবি কাজ করতেছে, 800 এর মানটা যদি টিবি থেকে বড় হয়, তাহলে যেটা হবে দেখো 800টা উল্টো দিকে কাজ করতেছে, তাহলে টিবিটা যদি নেগেটিভ 800টা হচ্ছে পজিটিভ। টিবির সাথে এখন যেটা করতে হবে, যদি 800 এর মানটা বড় হয় তাহলে আমরা চিন্তা করবো 800 মাইনাস টিবি ভ্যালুটা উপরের দিকে যাবে, আর টিবির মানটা যদি 800 থেকে ছোট হইতো, মানে টিবির মানটা যদি 800 থেকে বড় হতো, তাহলে টিবি মাইনাস 800 করলে গ্রাফটা নিচের দিকে নামবে, ঠিক আছে, মানে এদিকে থাকছে, সরি, টিবি মাইনাস 800 করলে। আপাতত আমরা তো জানি না কোন ভ্যালুটা বেশি, আমি ধরে নিলাম 800 এর মানটা টিবি থেকে বড়। 800 এর মানটা যদি টিবি থেকে বড় হয়, আমি চিন্তা করলাম 800 মাইনাস টিবি করলে ভ্যালুটা ভ্যালুটা যথেষ্ট বড়, 800 এর মানটা টিবি থেকে যথেষ্ট বড়, বাদ দিলে এই ভ্যালুটা পজিটিভ জোনে চলে যায়। এটা ধরে নিলাম যে সমস্যা নেই, তা যেটাই করি না কেন ফাইনালি রেজাল্টটা ঠিক করে দিবে। 800 মাইনাস টিবি এর ভ্যালুটা হচ্ছে পজিটিভ চিন্তা করলাম, তাহলে যেটা হবে 800 মাইনাস টিবি এর ভ্যালুটা যদি পজিটিভ হলে এরপর এখান থেকে কন্টিনিউ করবে, তাহলে এই রেঞ্জে যে টর্কটা কাজ করতেছে সেটার মান হচ্ছে 800 মাইনাস টিবি, তারপর আবার 500 কাজ করতেছে, চিন্তা করলাম যে 800 মাইনাস টিবি এর ভ্যালুটা 500 থেকেও বড়, ঠিক আছে, 800 মাইনাস যে টিবি এর ভ্যালুটা সেটা 500 থেকেও বড়, তাহলে 800 মাইনাস টিবি থেকে যদি 500 বাদ দেই, সেই ভ্যালুটা পজিটিভ রেঞ্জে থাকবে, সেই ভ্যালুটার মান কত হবে, 800 মাইনাস টিবি মাইনাস 500 করলে কত আসে, 800 মাইনাস টিবি মাইনাস 500 করলে কত আসে, 300 মাইনাস টিবি, মানে ঠিক এই জোনটাতে 300 মাইনাস টিবি কাজ করতেছে, এবং এটা এই পর্যন্ত কন্টিনিউ করবে। দেখো ডান প্রান্ত 300 মাইনাস টিবি ছিল, এখানে 300 মাইনাস টিবি আছে। তো আমার জন্য টর্ক ডায়াগ্রামটা আমি চিন্তা করলাম এরকম, এখানে নেগেটিভ, পজিটিভ, পজিটিভ। আমি কিন্তু জানি না যে টিভির মান 800 থেকে বড় না ছোট, ঠিক আছে, 300 মাইনাস টিভিটা পজিটিভ বা নেগেটিভ হবে সেটাও জানি না, এটা কিন্তু ধরে নিয়েছি, এটা ডাজেন্ট ম্যাটার। ফাইনালি ফিগারটা নিজের অনুযায়ী চেঞ্জ করে নিই, তাহলে যেটা হয়, এই হচ্ছে আমার টর্ক ডায়াগ্রামটা, যে বি থেকে সি সেগমেন্টে টর্ক কাজ করছে মাইনাস টিভি, সি থেকে ডি সেগমেন্টে করছে পজিটিভ 800 মাইনাস টিভি, ডি থেকে এ পর্যন্ত কাজ করছে 300 মাইনাস টিভি। এইভাবে একটা টর্ক ডায়াগ্রাম চিন্তা করলাম। এখন কম্প্যাটিবিলিটি ইকুয়েশনটা ব্যবহার করব। কম্প্যাটিবিলিটি ইকুয়েশনটা কি বলছে, কম্প্যাটিবিলিটি ইকুয়েশনটা বলছে যে আমাদের এই পাঁচটাও ফিক্সড, এই পাঁচটাও ফিক্সড, বোথ দুইটা সাইড ফিক্সড,
তো বোথ দুইটা সাইড যদি ফিক্সড হয় তাহলে এখানে কম্পিটিবিলিটিটা কি হচ্ছে চিন্তা করো। এই প্রান্তটা যদি ফিক্সড হয় এখানে কোনো অ্যাঙ্গেল অফ টুইস্ট হবে না, যেহেতু এই প্রান্তটা ফিক্সড। এই বি পয়েন্টের তো এইখানে এই সারফেসটার তো কোনো মুভমেন্টই হবে না, যেহেতু ফিক্সড। এখানে অ্যাঙ্গেল অফ টুইস্টের ভ্যালু হবে 0। এই পয়েন্টটাও যেহেতু ফিক্সড, এইখানেও অ্যাঙ্গেল অফ টুইস্টের মান কি হবে? 0 হবে। এই দুইটা পয়েন্টে অ্যাঙ্গেল অফ টুইস্টের মান 0। দুইটা পয়েন্টে যদি 0 হয় তাহলে আমি যদি এ থেকে বি এর সাপেক্ষে অ্যাঙ্গেল অফ টুইস্ট চিন্তা করি, এর সাপেক্ষে বি এর অথবা বি এর সাপেক্ষে এ এর অ্যাঙ্গেল অফ টুইস্ট চিন্তা করি, দুইটার মানে কি হবে? 0 হবে। তো দেখো এখানে একটা জিনিস আননোন, একটা এক্সট্রা আননোন বা একটা এক্সট্রা টর্কে আছে। তাহলে আমার একটা নোন একটা প্যারামিটার জানতে হবে। একটা জিনিস না জানলে তো একটা আননোন জিনিস জানতে পারবো না। এখানে কি জানি, যেখানে এ থেকে বি এর সাপেক্ষে বলো আর বি থেকে এর সাপেক্ষে বলো, অ্যাঙ্গেল অফ টুইস্টের মানটা হবে 0। আমরা তাহলে এই লজিকটা অ্যাপ্লাই করে এখানে ডিফ্লেকশনের মানটা বের করবো। আমরা জানি তাহলে যে কি, ফাই এ থেকে বি এর মাঝখানে অ্যাঙ্গেল অফ টুইস্টের মানটা 0 হচ্ছে। তো ফাই এ থেকে বি এর মধ্যে কি কি জোন আছে? ফাই এ থেকে বি এর মধ্যে আছে, প্রথমে হচ্ছে বিসি জোনটা। তো বিসি জোনের ফর্মুলাটা যদি ভেঙে ভেঙে লিখতাম, যে ধরো টিএল আইপিজি পুরাটা একবারে বললাম, যেটা হচ্ছে বিসি সেগমেন্টের জন্য, প্লাস প্লাস টিএল বাই আইপিজি ইন্টু, এটা হচ্ছে সিডি সেগমেন্টের, প্লাস টিএল বাই আইপিজি ইন্টু এডি সেগমেন্ট বা ডিএ সেগমেন্ট যেটা বলো, এই তিনটার যোগফল সমান সমান 0 হইতে হবে। এই তিনটার যোগফল সমান সমান 0 হইতে হবে। তাহলে আমরা এখন একটা একটা করে বের করি। প্রথমে হচ্ছে বিসি সেগমেন্টের জন্য ফর্মুলাটা কি, এখানে টর্কের মান হচ্ছে মাইনাস টিবি, লেন্থ জানি আইপিজি। যেহেতু পুরোটা একটা সলিড শ্যাফট, তো এটার আইপির মানও যা জি এর, এই পুরোটা জুড়ে আইপি এবং জি এর মান সেম। পুরোটা জুড়ে আইপি এবং জি এর মান সেম। তাহলে আমরা প্রত্যেকটার নিচে যেহেতু আইপি আর জি এর মান সেম, আমরা যদিও আইপি আর জি এর ভ্যালুটা দেয়া আছে, আমরা এখানে আর বসালাম না, কারণ আমরা জানি যে এখান থেকে মানটা নিয়ে সরাসরি কাজ করতে পারবো। তো আর শেয়ার এটা করলাম না। আমরা এখন আইপিজিটাকে অ্যাজ ইট ইজ রেখে দিব, কারণ দেখো আইপিজি তিনটাকে কমন নিয়ে ওই পাশে ফেলে দিতে পারি। তো আইপিজিটা আসলে কোনো কাজেই লাগবে না, এটার জন্য আইপি আর জি এর ভ্যালু বসাচ্ছি, শুধুমাত্র তিনটা সেগমেন্টের টর্কের ভ্যালুটা বসাচ্ছি। এবি পর্যন্ত টর্কের মান হচ্ছে টিবি, বিসি পর্যন্ত টর্কের মান হচ্ছে 800 - টিবি, আর ডিএ পর্যন্ত হচ্ছে 300 - টিবি। সেভাবে সলভ করলাম। সলভ করলে দেখো টিবি এর মান আসলো 645 নিউটন মিটার, টি এর মান আসছে -345 নিউটন মিটার। এটা হওয়ার মানে হচ্ছে আমি যে সাইনটা ধরেছি তার উল্টো দিকে কাজ করতেছে। তাহলে আসলে টি এটা, টিবি এবং টি এ দুইটা একই দিকে কাজ করবে না। টিবিটা যদি এদিকে কাজ করে, টি এটা আমার দিকের উল্টো দিকে কাজ করবে। এখানে হবে 300 - টিবির মানটা উল্টো দিকে হবে। তো যেটা করতে হয়, একটা ফিগারে রেজাল্টটা এঁকে দেখাই দিতে হয়। তো আমরা রেজাল্টটা এঁকে দেখাই দিব। কারো কি এই ম্যাথটাতে কোনো কনফিউশন আছে? এরকম একটা ফিগারে রেজাল্টটা এঁকে দেখাই দিব। কারো ম্যাথটা নিয়ে কনফিউশন থাকলে বলো।
এখানে একটা এক্সারসাইজ প্রবলেম দেয়া আছে, প্রবলেমটা করে দেওয়া নেই কিন্তু রেজাল্টটা দেয়া আছে। ইজি একটা প্রবলেম। আমি এখানে কেন এটা ইনডিটারমিনেট প্রবলেম সেটা বলছি এবং হিন্টস গুলো বলে দিচ্ছি যে কিভাবে সলভ করবে। এটা একটু বাসায় ট্রাই করে নিও। ইন্টারেস্টিং একটা ফেনোমেনন। দেখো এখানে একটা দিক মাত্র ফিক্সড, এখানে বি পাশটা ফিক্সড আছে, শুধুমাত্র বি পার্টটা ফিক্সড, তাও এটাকে আমরা ইনডিটারমিনেট প্রবলেমের মধ্যে ফেলছি। এখানে ফেনোমেননটা যেটা হচ্ছে, এখানে এই টিউবটা, এই সলিড টিউবটা দুইটা ম্যাটেরিয়াল দিয়ে কানেক্টেড। আমি যদি এরকম ক্রস সেকশনটা দেখি, এর বাইরে এবং ভিতরে দুইটা আলাদা আলাদা লেয়ার আছে। ভিতরেরটা ব্রাসের কোর, বাইরেরটা হচ্ছে স্টিলের টিউব, বাইরেরটা হচ্ছে স্টিল টিউব, ভিতরটা হচ্ছে ব্রাসের কোর। দুইটা ডিফারেন্ট ম্যাটেরিয়াল দিয়ে এই কানেক্টেড। দুইটা ডিফারেন্ট ম্যাটেরিয়াল দিয়ে কানেক্টেড হওয়ার ফলে যেটা হচ্ছে, ধরো এখানে আমি একটা টর্ক দিচ্ছি 250 পাউন্ড, একটা টর্কই দিচ্ছি, ধরো সাপোর্টেও 250 আসবে, মানে পুরোটা জুড়ে 250 পাউন্ড ফিট টর্ক কাজ করতেছে, বুঝতে পারলাম। তো সমস্যা হচ্ছে এই দুইটা সেগমেন্টে একই আকারের এই টর্কটা ডিস্ট্রিবিউট হবে না। এখানে 250 যে টর্কটা আছে সেটা স্টিলটা কিছুটুকু নিবে, আর ব্রাসের পোর্শনটা কিছুটুকু নিবে, কিন্তু দুইটা তো সমান সমান আকারে নিবে না। তাদের ম্যাটেরিয়ালের প্রপার্টি অনুযায়ী তারা কিছুটা ভাগ করে নেবে। তাহলে এখান থেকে আমি কিভাবে বলবো এটা কত, কিভাবে বলবো এটা কত? তাহলে এই জন্য এই টাইপের প্রবলেমটা ইনডিটারমিনেট, কোন কোন সেগমেন্টে কতটুকু টর্ক কাজ করতেছে সেটা বলা যাচ্ছে না। কিন্তু এখানে একটা প্রপার্টি আমি জানি, যেটা হচ্ছে যে যেহেতু এই দুইটা জিনিস একই সাথে কানেক্টেড, একইবারে একই সাথে ধরো ওয়েল্ড করা বা একই সাথে কানেক্টেড করা, তাহলে যখন দুইটা সেগমেন্টের টর্কের কারণে এই ধরো এই উপরের সার্কেলটা বা উপরের ম্যাটেরিয়ালটার এই পয়েন্টে যতটুকু মুভ করবে, মুভ করে ধরো এখানে চলে আসলো, যেহেতু একই সাথে ওয়েল্ডেড আছে, এটার এই পয়েন্টটাও মুভ করে এখানে চলে আসবে। দুইটার অ্যাঙ্গেল অফ টুইস্টের মান সেম হবে, দুইটার অ্যাঙ্গেল অফ টুইস্টের মান সেম হবে। ব্রাস পার্টটার অ্যাঙ্গেল অফ টুইস্ট যা হবে, স্টিল পার্টটার ওই টর্কের জন্য একই পরিমাণ অ্যাঙ্গেল অফ টুইস্ট হবে। এই জিনিসটা জানি, এখান থেকে বলতে পারি ব্রাসের টি বি আর টিএল প্লাস ব্রাস বাটার লেন্থ ডিভাইডেড বাই আইপি ইন্টু জি, অথবা ভাবে লিখে এটা হচ্ছে ব্রাসটার সমান সমান স্টিলটা, ঠিক আছে? এটা হচ্ছে তাহলে টিবিআর, এটা হচ্ছে টিএসটি। এখান থেকে আমরা একটা সম্পর্ক, ধরো এল এর মান জানি, এল হচ্ছে 4 ফিট, আইপি এর মান জানি, জি এর মান জানি, দুটা আলাদা করে জি এর ভ্যালু দেওয়া আছে, দুইটার রেডিয়াস জানি, তো দুইটার আইপি এর মান বের করতে পারবো। তো এখান থেকে একটা ফর্মুলা বা এখান থেকে একটা রিলেশনশিপ তৈরি করা যায়, যে ধরো টিএসটি এর মান আসলো 0.3 টিবিআর। আমি একদম মুখে আরবিটারি একটা ভ্যালু বলছি, যে এরকম ধরো একটা এরকম একটা সম্পর্ক তৈরি করতে পারলাম। তাহলে যে তোমার টোটাল টর্ক ছিল টিএসটি প্লাস টিবিআর, এরকম কিছু একটা, এটা টোটাল টর্কের মান ছিল 250। তাহলে এই দুটো জিনিসকে একত্রে ইউজ করে খুব সহজে টিএসটি বা টিবিআর এর মান বের করে ফেলতে পারবা। এখানে যেটা বলা হয়েছিল, কোন পাশে কত টর্ক কাজ করতেছে সেটা না, সেটা হচ্ছে যে কোনটায় কতটুকু স্ট্রেস কাজ করতেছে, কোন সেগমেন্টে কতটুকু ম্যাক্সিমাম স্ট্রেস কাজ করতেছে, সেই জিনিসটা বের করবো। তা আমি যখন স্ট্রেসটা বের করতে যাব, ধরো এটা হচ্ছে আউটার লেয়ারটা, এই আউটার লেয়ারটা বা স্টিল পার্টটা স্ট্রেস বের করব। মাঝখানের অংশটা হচ্ছে ব্রাস, ঠিক আছে? আর মাঝখানের অংশটা হচ্ছে ব্রাস, আর বাইরের অংশটা হচ্ছে স্টিল। তো আমি যখন স্টিল পার্টটা স্ট্রেস বের করব, স্টিলের দুইটা অংশ আছে, একটা হচ্ছে আমরা জানি পেরিফেরিতে ম্যাক্সিমাম স্ট্রেস কাজ করে, আর এই জায়গায় মিনিমাম স্ট্রেসটা এই 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 হলো অংশটার কাজ করবে। যদি ব্রাশ পার্টটা না থাকতো তাহলে এটা হচ্ছে কি, স্টিল টিউবটা একটা হলো টিউব, যদি ব্রাশটা না থাকতো স্টিলটা একটা হলো টিউব হইতো, তাহলে এখানে তার ম্যাক্সিমাম স্ট্রেসটা, এখানে মিনিমাম স্ট্রেসটা কাজ করতো। গত ক্লাসে এই টাইপের একটা ম্যাথ দেখাইছিলাম। তাহলে আমরা টি টাউ ম্যাক্স হচ্ছে টি সি ওভার আইপি করে স্ট্রেসটা বের করতে পারতাম। যখন টাউ ম্যাক্স বের করব,
তখন লাগবে আমাদের আউটার রেডিয়াসটা একদম এখান থেকে এই সেন্টার থেকে এই রেডিয়াসটা লাগবে। যখন আমরা টি ম্যাক্সটা বের করবো এটা এই সি টুটা লাগবে। আর যখন আমরা টাও মিনিমামটা বের করব তখন আমাদের এখানে রেডিয়াস লাগবে সি ওয়ানটা, টি সি ওয়ান বাই আই। আমি কিন্তু আসলে ফুল ক্যালকুলেশনটাই বলে দিচ্ছি গেল। এরপর যখন ভিতরের পার্টটা বের করব, এখন এটা হচ্ছে একটা সলিড, তাহলে এখানে হচ্ছে টি এই টাও ম্যাক্স হচ্ছে টি সি ওভার আইপি। এখানে এটা হচ্ছে এই ব্রাশ সেগমেন্টটা কতটুকু রেডিয়াস সেটা আলাদা আলাদা করে বের করতে হবে। এখানে স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা, শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা বের করতে বলছে along the radial line, সেটা আমাকে বের করে দেখাইতে হবে। তো যেটা বললাম, প্রথমে এখানে যেটা পাচ্ছি, যেহেতু দুটো অংশ একসাথে বন্ডেড বা ওয়েল্ডেড, আমাদের দুইটার অ্যাঙ্গেল অফ টুইস্টটা সেম হবে। তো সেই ক্রাইটেরিয়াটাকে ইউজ করে আমরা এখানে কোন সেগমেন্টে কতটুকু টর্ক কাজ করতেছে প্রথমে বের করব সেইটা। এখানে যদি কারো প্রশ্ন থাকে, যে কোনো ক্রিটিক্যাল অংশ যদি না বুঝে থাকি, জিজ্ঞেস করতে পারো। নন সলিড বা নন সার্কুলার শ্যাফটের জন্য প্রবলেম গুলো কেমন হবে? নন সার্কুলার শ্যাফটের যে প্রবলেমটা হচ্ছে, এখানে ওয়ার্পিং হয়। আমরা সলিড সার্কুলার শ্যাফট, সলিড বা হলো সার্কুলার শ্যাফটের জন্য, সার্কুলার শেপের জন্য যেটা দেখছিলাম, যে এখানে কোনো হয় না, ওয়ার্পিং হয় না, এটা ধরে আমরা করেছিলাম। কিন্তু যদি এরকম নন সার্কুলার কোনো শেপ হয়, তাহলে এরকম রেক্ট্যাঙ্গুলার হতে পারে বা ট্রায়াঙ্গুলার হতে পারে, এলিপ্স শেপের হতে পারে। এগুলো যখন টুইস্ট এই আসবে, এখানে যখন অ্যাঙ্গেল অফ টুইস্ট হবে, তখন টরশন কাজ করলে এখানে ওয়ার্পিং হবে, ডিফর্ম শেপটা এরকম ওয়ার্পড একটা শেপ হবে। তো এই ক্ষেত্রে আমরা আর আগের মতো ফর্মুলাটা ব্যবহার করতে পারবো না। এই টাইপের কেসে যেটা হবে, যে আমরা যেটা সার্কেলের জন্য দেখেছিলাম, সার্কুলার শেপগুলোর জন্য কেন্দ্রে জিরো, একদম আউটসাইডে বা পেরিফেরিতে ম্যাক্সিমাম স্ট্রেস কাজ করে। পেরিফেরি পুরোটা জুড়ে ম্যাক্সিমাম স্ট্রেস কাজ করে, এই জিনিসটা দেখেছিলাম। এইখানে যেটা হয়, ধরো এরকম একটা যদি রেক্ট্যাঙ্গুলার শেপ হয়, ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসটা সবসময় কর্নার পয়েন্ট গুলোতে কাজ করবে। ম্যাক্সিমাম স্ট্রেসটা সবসময় কর্নার পয়েন্ট গুলোতে কাজ করবে। সরি, উল্টোটা বলছি। ম্যাক্সিমাম যে স্ট্রেসটা আছে, সেটা হচ্ছে আমাদের সেন্টার থেকে এই ক্রস সেকশনের যে লাইনটা সবচাইতে মাঝামাঝি, মানে এই ক্রস সেকশনের মিড পয়েন্টটাতে কাজ করবে। এই ক্রস সেকশনের মিড পয়েন্টটাতে কাজ করবে, ক্রস সেকশনের মিড পয়েন্টটাতে কাজ করবে, ক্রস সেকশনের মিড পয়েন্টটাতে কাজ করবে। সব সময় এই ক্রস সেকশন গুলোর মিড পয়েন্টটাতে কাজ করবে। এখানে ম্যাক্সিমাম স্ট্রেস কাজ করবে, এখানে ম্যাক্সিমাম স্ট্রেস কাজ করবে, এখানে ম্যাক্সিমাম স্ট্রেস কাজ করবে। আর একদম যে এজ পয়েন্টটা আছে, এই কর্নার পয়েন্ট গুলোতে স্ট্রেসের ভ্যালু হচ্ছে 0। কর্নার পয়েন্ট গুলোতে স্ট্রেসের ভ্যালু হচ্ছে 0।
এই কারণে আসলে ওয়ার্কিংটা ঘটে। এখানে এক জায়গায় জিরো, এদিকে ম্যাক্সিমাম স্ট্রেস, একদম এজ গুলোতে জিরো স্ট্রেস কাজ করবে, আর এখানে মিড পয়েন্ট গুলোতে ম্যাক্সিমাম স্ট্রেস কাজ করবে। এই কারণেই আসলে টুইস্টিং, এই 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 ধরনের বেঁকে যাওয়ার ফেনোমেনাটা ঘটে। এখানে যেটা হচ্ছে যে মিড পয়েন্টটা, এই এজ লাইন গুলোর মিড পয়েন্টে ম্যাক্সিমাম স্ট্রেসটা শুধু কাজ করবে। আর কর্নার পয়েন্ট গুলোতে স্ট্রেসের মানটা হচ্ছে জিরো। এই কারণে আমাদের ওয়ার্ক এই যে ওয়ার্কিং স্ট্রেসের আগে যে ফর্মুলা গুলো ছিল সেগুলো আর এখানে ইউজ করা যায় না, এখানে কন্ডিশনটা চেঞ্জ হয়ে যায়। এই নন সার্কুলার সেগমেন্টের জন্য যে ফর্মুলা আছে, এটা ডিরাইভেশনটা আসলে আমাদের আন্ডার গ্রেড লেভেলের অংশের মধ্যে পড়ে না। আমাদের বইতে এটা স্কোপ অফ স্টাডিটা আমাদের আন্ডার গ্রেডের ইয়ার বাইরে। আমরা এখানে সরাসরি ডিরাইভ ফর্মুলাটা ইউজ করি, নন সার্কুলার সেগমেন্টের জন্য ফর্মুলাটা কেমন হয়। নন সার্কুলার শেপের জন্য অনেক টাইপের ট্রায়াঙ্গুলার হইতে পারে, এটা হলো বিভিন্ন শেপের জন্য ফর্মুলা বলা আছে। আমাদের জন্য সবচেয়ে কমন যে শেপটা, স্ট্রাকচারাল শেপটা, সেটা হচ্ছে কি রেক্ট্যাঙ্গুলার। আমরা ডিজাইনের জন্য রেক্ট্যাঙ্গুলার টাইপ এলিমেন্টই ব্যবহার করি। তো একটা রেক্ট্যাঙ্গুলার ক্রস সেকশনের জন্য ফর্মুলাটার যে কেমন হয় সেটা আমরা এখানে দেখব। ডিরাইভ করতে পারবো না, আমরা শুধুমাত্র ফর্মুলাটা নিয়ে কাজ করব। তো বলা হয়েছে যে এখানে যদি এরকম একটা রেক্ট্যাঙ্গুলার ক্রস সেকশন থাকে, যেটা লেন্থ হচ্ছে এল এবং ডাইমেনশন গুলো হচ্ছে যথাক্রমে উইডথ এবং ডেপথ হচ্ছে এ এবং বি, যেখানে এ এর মান বি থেকে বড়। এটা হচ্ছে উইডথটা, এটা হচ্ছে ডেপথটা। উইডথটাকে আমরা এ বলতেছি, ডেপথটাকে বি বলতেছি। তোমরা যদি পপল স্যারের বইতে পড়ো, পপল স্যারের বইতে এটাকে বি বলা থাকে আর বিটাকে মোস্ট প্রবাবলি টি বলা থাকে, ঠিক আছে? বি আর টি এই ধরনের সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। একই জিনিস, নাম বা দেখতে ডিফারেন্ট, আর কিছুই না। এখানে উইডথটাকে হয়তো তোমার পবন স্যার বইতে বি দিয়ে ডিফাইন করছে, আর এই ডেপথটা, এই থিকনেসটাকে টি দিয়ে ডিফাইন করছে, আর কিছুই না। আমরা এখানে এটাকে এ আর বি বলতেছি। তো এই ধরনের একটা সেগমেন্টে ম্যাক্সিমাম যে স্ট্রেসটা কাজ করবে, যেটা আমরা বলছিলাম যে এখন ক্রস সেকশনে মিড পয়েন্টে ম্যাক্সিমাম স্ট্রেসটা কাজ করে, সেটার মান হচ্ছে টি ডিভাইডেড বাই C1 ইন্টু এ বি স্কোয়ার। এ বি স্কোয়ার হচ্ছে জিওমেট্রিক প্রপার্টি, C1 টা হচ্ছে একটা কোফিশিয়েন্ট। তারপর অ্যাঙ্গেল অফ টুইস্টের সূত্রটা চেঞ্জ হয়ে যায় এখন TL ডিভাইডেড বাই C2AB কিউব জি। C2AB কিউব জি সূত্রটা এখন চেঞ্জ হয়ে গেছে। C1 আর C2 হচ্ছে কোএফিশিয়েন্ট, যেটা A বাই B এর রেশিওর উপর ডিপেন্ড করে। A বাই B এর রেশিও থেকে আমরা এই ভ্যালুগুলো পাই। এবং ধরো মাঝামাঝি যদি কোনো ভ্যালু আসে, ধরো এখানে আমার ভ্যালু আসলো 1.7, এই দুইটার মাঝখানে, তখন এই দুইটা ভ্যালুর মাঝখানে লিনিয়ার ইন্টারপোলেশন করে C1 এবং C2 এর মানটা বের করতে হয়। তাহলে যেটা, এটা হচ্ছে ফর্মুলাটা, এটা একটু মনে রাখতে হবে। টি ম্যাক্স হচ্ছে টি ডিভাইডেড বাই C1AB স্কোয়ার, আর ফাই হচ্ছে TL C2AB কিউব। প্রফেসরের বইতে দুইটা, এখানে যেটাকে C1 C2 বলতেছি, ওইখানে দুইটা নামকরণ ডিফারেন্ট, ফর্মুলা সেম, নোটেশন ডিফারেন্ট। তো প্রফেসরের বইটা পড়লে যদি একটু ডিফারেন্ট মনে হয় একটু বলে দিলাম, এখানে আর কিছুই না। এই রিলেটেড আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম যদি দেখি, এখানে তিনটা টিউব আছে, দুইটা হচ্ছে সলিড টিউব, একটা হচ্ছে হলো টিউব। হলো টিউবটা নিয়ে পরে কথা বলবো। হলো টিউবটা আমাদের আপাতত যে ফর্মুলা নিয়ে কথা বলছি সেটার মধ্যে পড়ে না। হলো টিউবটা নিয়ে পরে কথা বলছি। প্রথম হচ্ছে 1 এবং 2, এই দুইটা সলভ করব। বলছে যে ইউজিং টি allowable is equal to 40 MPa, যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সেটা যদি 40 MPa allowable তুলতে পারে, determine the largest torque that may be applied to each of the brass bars and to the brass tube shown in the figure below. ব্রাস বারগুলোতে সর্বোচ্চ কতটুকু টর্ক মানে টি অ্যাপ্লাই করা যায়
সেটা বের করতে বলা হয়েছে। প্রথমে আমরা এই স্কোয়ার শেপটা যেটা আছে ওয়ান, স্কোয়ার শেপটা নিয়ে ডিল করি। কি বলা হয়েছে আমাকে এখানে? বের করতে বলা হয়েছে যে টি, টর্কের মানটা বের করো। তো আমার দেয়া আছে কি? দেয়া আছে শিয়ার স্ট্রেস, অ্যালাউবল শিয়ার স্ট্রেস। অ্যালাউবল শিয়ার স্ট্রেস দেয়া আছে, টর্ক বের করতে হবে। তাহলে আমার দুইটা যে সূত্র ছিল সেটার মধ্যে প্রথমটা ব্যবহার করবো, টাউ ম্যাক্স সমান সমান টি ডিভাইডেড বাই সি ওয়ান এ বি স্কোয়ার, এই সূত্রটা ব্যবহার করবো, যেখানে where C1 is the coefficient from 3.1। এখানে A আর B দুইটার মানে হচ্ছে কত? A আর B দুইটার মানে হচ্ছে 40 সেন্টিমিটার ছিল না মিলিমিটার ছিল, 40 মিলিমিটার ছিল। A B দুইটার মানে হচ্ছে 40 মিলিমিটার। আমরা এখানে মিটারে নিয়ে গেছি, চাইলে মিলিমিটারে রাখতে পারতাম, সমস্যা নেই। এখানে নিয়ে গেছি, দেখাই কত আসে, 0.040 মিটার। তাহলে A বাই B রেশিও হচ্ছে 1। এবার বি রেশিও যদি 1 হয়, আমরা আমাদের যে টেবিলটা আছে সেই টেবিলটা দিকে দেখবো। এ বি এর ভ্যালু যদি 1 হয়, C1 এর মান হচ্ছে 0.208। তাহলে C1 এর মান হচ্ছে 0.208। ম্যাক্সিমাম অ্যালাউবল স্ট্রেস হচ্ছে 40 এমপিএ। এটাকে ইউজ করে আমরা টর্কের মানটা বের করে নিয়ে আসলাম, যে টর্কটা কতটুকু না। এখানে যেটা করলাম, টাউ ম্যাক্স সমান সমান 40 এমপিএ সমান সমান টি ডিভাইডেড বাই 0.208। এ বি স্কোয়ারের মান হচ্ছে কি? এ বি স্কোয়ারের মানটা মিটারে মিটারে দেয়া, তাহলে অ্যান্সারটা নিউটন মিটারে বের হবে। 0.40 হচ্ছে এ বি এর মান, 0.040, আর বি এর মান হচ্ছে 0.040 স্কোয়ার। দুইটা মিলে একবারে কিউব আকার লিখেছে। তাহলে এখান থেকে পেয়ে গেলাম টি এর মান। এইভাবে করতে গেলে তোমাদের ভুল হইতে পারে, ঠিক আছে? যে কোন ইউনিট নিয়ে কাজ করবে, সবসময় সবকিছুকে একই ইউনিটে রাখার চেষ্টা করবে। এখানে যেটাকে মিটার রাখছে, এটা আসলে বইয়ের এক্সাম্পলটা বইয়ের ভাষায় দেখাইতে হয়েছে। এটাকে এভাবে না রেখে সবকিছুকেই তোমরা আপাতত মিলিমিটারে রাখো, সমস্যা কি? তো এখানে যেটা আসবে ক্যালকুলেট করলে 40 এমপিএ সমান সমান টি ডিভাইডেড বাই, তখন আমার এ আর বি দুইটার মান হচ্ছে 40 মিলিমিটার থাকবে, এটা ডিভাইডেড বাই এমপিএ মানে কি? এমপিএ মানে হচ্ছে 40 নিউটন পার মিলিমিটার স্কয়ার। আর নিচে যেটা থাকবে 0.208, তখন 40 ইন্টু 40 স্কয়ার। এখান থেকে যদি সলভ করো, টর্কের মানটা একবারে ক্যালকুলেট করলে আসবে নিউটন মিলিমিটারে। 1000 দিয়ে ভাগ করলেই তো কি হয়ে যাবে? আমি যদি রেজাল্টটাকে 1000 দিয়ে ভাগ করি, তাহলে তো কিসে চলে আসবে? নিউটন মিটারে। তো এইভাবে করাটা বেটার, তাহলে ইউনিট নিয়ে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। এখানে আমরা একটু অ্যাডভান্স লজিক অ্যাপ্লাই করছি, ঠিক আছে? মিটার রাখছি, সমস্যা নেই, তাহলে টর্কটা নিউটন মিটার বের হবে, বুঝতে পারতেছি। দরকার নেই এসব করার, ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি কি করছি না করছি সেটা না বুঝলে। কারণ এখানে যেটা অ্যাম্পিয়ার আছে, এটাকে আবার নিউটন পার ইয়া থেকে, নিউটন পার মিলিমিটার স্কয়ার থেকে এটাকে আবার পরবর্তী স্টেপে ক্যালকুলেট করে নিউটন পার মিটার স্কয়ার নিয়ে যেতে হবে। তো দরকার নেই, ইজি কাজটাই করি। এরপরে হচ্ছে বার উইথ রেক্ট্যাঙ্গুলার ক্রস সেকশন, এটার মান হবে এ, এটার মান হবে বি। এতটুকু যা নতুন কাজ। এ আর বি দেখলাম, এখানে মিটারে নিয়ে করছে, সমস্যা নাই। এ বাই বি রেশিও যেটা ইউনিটে করো না কেন, সবসময় 0.256 আসবে এই দুটো ভ্যালুর জন্য। এর ভ্যালু যদি 2.56 হয়, তাহলে আমরা এখন কিভাবে বের করব? 2.56 সরাসরি এখানে নাই, এই দুইটা ভ্যালুর মাঝখানে, তাহলে এই দুইটা ভ্যালুর মাঝখানে আমাকে ইন্টারপোলেট করতে হবে। সি2 আমার দরকার নেই, শুধু সি1 এর জন্য ইন্টারপোলেট করব। করলে 0.258 আর 0.267 এর মাঝখানে কিছু একটা আসে, এক করলে 0.259 আসে। আগের মতোই সলভ করে তাহলে পাইলাম এই ফর্মুলাটা ইউজ করে 414
নিউটন মিটার। এখানে সরাসরি মুখস্থ রাখবো যে অ্যাঙ্গেল অফ টুইস্টের জন্য টাও ম্যাক্সের সাথে ফর্মুলা হচ্ছে টি ডিভাইডেড বাই সি ওয়ান এ বি স্কোয়ার, আর ফাই এর জন্য সূত্রটা হচ্ছে টি এল সি টু এ বি কিউব জি। এটা কিন্তু শুধুমাত্র রেক্ট্যাঙ্গুলার ক্রস সেকশনের জন্য। আরো ক্রস সেকশনের জন্য আরো কিছু ফর্মুলা আছে, সেটা আমাদের দরকার নেই। আমরা রেক্ট্যাঙ্গুলার শেপ পর্যন্তই আমাদের স্টাডিটাকে লিমিটেড রাখলাম। কারো কি এই ম্যাথটা নিয়ে কোনো প্রশ্ন আছে?